আমাদের দেশের মানুষ আমরা আ- আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধ এরকম করে যে জায়গাগুলো, তাই না, যে এথিক্স যে শব্দটা আপনারা এখন ব্যবহার করেছেন, এথিক্স, তো এই জায়গাগুলো আমাদের কেমন এন্ড বাইরে কেমন, এটা কিন্তু কনসিডারেশন দিতে হবে। তো বাইরের মানুষের ব্যাপারে তো আমরা একটা জিনিস জানি, যে তারা অন্য যত কিছু নেগেটিভই আমরা নেই না কেন, কিন্তু তাদের সততা সরলতা, তাদের মোরালিটি, এথিক্স, এরকম কিছু জিনিস তো ঠিক আছে। তো আমরা ওই তত্ত্ব কথা শুনে আমাদের দেশে অ্যাকর্ডিংলি যদি কিতাব পড়ে কেতাবে লিডারশিপ করতে যাই, আই এম সরি, কোনো লাভ হবে না। আমার জীবনে কোনো লাভ হয় নাই। তবে সেই কিতাব পড়বো না তা না, পড়বো, পড়বো, পড়তে গিয়ে যতটুকু নেওয়ার নিব শিখবো। তো লিডারশিপ বলতে আমি তো আধা ঘন্টায় কি বলবো, লিডারশিপ অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ডেফিনেশন আছে। আমি জন ম্যাক্সওয়েল থেকে শুরু করে অনেক কিছুই, বাট আমি ব্যক্তিগতভাবে একটা লিডারশিপ ডেফিনেশনে বিশ্বাস করি। সেটা হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন, এটা একটা কোয়ালিটি, লিডারশিপ একটা কোয়ালিটি, ইনফ্লুয়েন্স করতে পারে, বাংলা যাকে আমরা বলি প্রভাবিত করতে পারা। ইনফ্লুয়েন্স কি? থিঙ্কিং প্রসেস, ইউ সি, আমি এখন কথা বলার সময় এই যে হাতের যে মুদ্রাটা, হাত নাড়াটা, এই যে হাতটা আমার মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্ট হওয়ার আগে আমার একটা থিঙ্কিং ছিল যে আমি হাতটা এভাবে নাড়াবো, বা এই যে আরেকটা হাত যখন আমি মাথায় নিয়ে আসলাম, এটাও কিন্তু একটা থিঙ্কিং থেকে, যে আমার থিঙ্কিং এর যে থিঙ্ক ট্যাঙ্ক যেটা এখানে নিয়ে আসছি। তার মানে প্রতিটা কাজের পিছনে একটা থিঙ্কিং থাকে, যেটা থট প্রসেস বলে। তাহলে এই থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন, বা থট অ্যান্ড অ্যাকশন দুটো জিনিস। আপনারা আজকে এখানে জয়েন করবেন, এটা ছিল আপনাদের একটা থট, সেই থট থেকে আপনারা জয়েন করেছেন, এটা হচ্ছে আপনাদের অ্যাকশন। তো আপনারা যারা এখন অ্যাকশন 130-31 জন জয়েন করেছেন, দিস ইজ ইউর অ্যাকশন। আর আপনারা যে ভাবনার মধ্যে যেটা ছিল, যে আই উইল বি জয়নিং, এটা হচ্ছে আপনার থট প্রসেস। তো সরি, যে কোনো একটা মানুষের থিঙ্কিং এবং অ্যাকশন, বা থট প্রসেস এবং অ্যাকশন, এটাকে যে ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে। আমি নেগেটিভ একটা এক্সাম্পল যদি বলি, বিন লাদেন যখন টুইন টাওয়ার ধ্বংস করেছিল কয়েকজন মানুষকে দিয়ে, তাহলে এত বড় একটা জঘন্য কাজ একজন মুসলিম তো কোনোদিন করতেই পারে না, একটা জঘন্যতম কাজ। এই কাজটা যখন কিছু মানুষকে দিয়ে করালেন, উনি কিভাবে সেই মানুষগুলোর থট প্রসেস অ্যান্ড অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করেছিলেন। তাহলে একজন লিডার হতে গেলে তাকে সর্বপ্রথম এই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিটা থাকতে হয়। এখন আসি, আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আপনি আমাকে ইনফ্লুয়েন্স করবেন, হাউ কাম? প্রত্যেকটা মানুষ ইউনিক, 100 বিলিয়ন নিউরন আমাদের আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। এবং আমরা এখন যেখানে সব আছি, আপনারা সবাই কিন্তু ইয়াং অ্যাডাল্ট, সুতরাং আমার বয়স যত বেশি হোক না কেন, নান অফ ইউ আর ইম্যাচিওর, আমার চাইতে কোনো অংশে কম না। সো আমি একটা কথা বললে আপনি শুনবেন কেন? শুনবেন তখনই যখন লজিক্যালি আমি আপনাকে আপনার থিঙ্কিং প্রসেস বা থট প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারবো। ইনফ্লুয়েন্স করতে গেলে আপনার একটা মোটিভেশন লাগবে। আমি কিন্তু তথাকথিত মোটিভেশন বলছি না, মোটিভেটর একটা জঘন্য জিনিস, ওটাকে আমি বিশ্বাস করি না। এখন আপনাদেরকে মোটিভেশন দিলাম, খুব একেবারে আম, মানে কি বলবো এটাকে, পাগল হয়ে গেলাম আমরা, রাত্রে ঘুমই আসে না, এরকম একটা ছটফট করছি, কাল সকালবেলা নাই। মোটিভেশন কোনো মানুষকে দেওয়া যায় না। একটা মানুষকে তার ভিতরের সত্তাকে জাগানো যায়। উই ক্যান ইগনাইট দ্য পার্সন উইদিন। প্রতিটা মানুষের ভিতরে যে মসজিদে, মন্দিরে, গির্জায়, হৃদয় আছে না, এইখানে যে সত্তা আছে, তাকে আমরা ইগনাইট করতে পারি, তার ভিতরে আগুন জ্বালাতে পারি। সেই আগুন যখন থাকবে, তখনই ওই লোকটা কাজটা করবে। তো এই কাজটা আমরা যখন করব, তখন সম্ভব। তাহলে সেই মানুষের এমন কিছু কোয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি থাকা লাগবে। গ্লোবালি যদি আমরা লিডারের কথা বলি, অ্যাজ এ মুসলিম আমি যখন বলবো প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়ান অফ দ্য বেস্ট লিডার। যদি যখন একজন হিন্দু ভদ্রলোক থাকবেন, আমি অবশ্যই বলবো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলবেন, মহামতি বুদ্ধের কথা বলবেন। পলিটিক্যাল লিডারের দিক দিয়ে যখন আব্রাহাম লিঙ্কনের কথা আসতে পারে, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা আসতে পারে, সোশ্যাল লিডারের কথা আসতে, তখন মাদার তেরেসার কথা আসতে পারে। এই যে পার্সন গুলা, এরা কি করে লিডারশিপের জায়গায় আসছিল? জবরদস্তি করে? ইম্পসিবল অ্যান্ড অ্যাবসার্ড, এটা কোনোদিনও থাকে না। যখন কোনো জবরদস্তি করে কোনো কিছু করা হয়, একটা মানুষ যখন বাধ্য হয়ে কিছু করে, বাট আমি তো একজন কর্পোরেটের মানুষ, একসময় আমি জুনিয়র ছিলাম। জুনিয়র থাকা অবস্থায় যখন আমার কিছু 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 বা দুই একজন সিনিয়র ছিলেন যারা দে ওয়ার নেভার লিডার, তাদেরকে বস বলা যেতে পারে।
তারাও কিন্তু আমাকে, এক বা একাধিক মানুষ আমাকে গাইড করার চেষ্টা করেছে। আমি আমার কাজের সাথে কাজ করে গেছি, কিন্তু মনে মনে যে বিদ্বেষ, যে রাগ পোষণ করেছিলাম, অ্যাজ অফ টুডে সেটা আমার কোনো ক্ষতি করে না, কিন্তু আজও তাদেরকে আমি মনে মনে পছন্দ করি না। মাফ করে দিয়েছি, কিন্তু পছন্দ করি না। দ্যাট ইজ নট গুড লিডারশিপ। তাহলে একজন লিডারকে হাম্বল হতে হয়, এবং একজন লিডার তিনটা জিনিস থাকে। আমি অল্প সময়ের মধ্যে এইটুকু বলে দিই, তিনটা অথরিটি লাগে। তিনটা অথরিটি বলতে, আমি দেখতে পাচ্ছি 143 নাম্বারস অফ ইয়াং পিপল আর ওয়াচিং মি। আমি সবার কাছে আমার কথা ভালো লাগবে তাও না, আমি কতটুকু দ্রুত যাচ্ছি না ধীরে যাচ্ছি আমি জানি না। টাইম আমাকে মাঝে মাঝে ট্রিক করছে যে একটু দ্রুত কিছু বলতে পারলে ভালো হয়। তো তিনটা অথরিটি লাগবে, এটা মনে রাখবেন, প্রয়োজনে নোট করে রাখবেন। অথরিটি তো না হলে তো কিছুই হয় না, তাই না? এক নাম্বারটাকে বলা হয় অথরিটি অফ পাওয়ার, ক্ষমতা। যেমন এই যে চেয়ারটা আমি বসে আছি, আপনারা যে কোনো একটা চেয়ারে বসবেন। থানার ওসি হতে পারে, ইউনিভার্সিটির একজন ডিপার্টমেন্টাল হেড হতে পারেন, ভিসি হতে পারেন, প্রো ভিসি হতে পারেন, অথবা একটা কর্পোরেট হাউসের জিএম বা ডিরেক্টর হতে পারেন। যে যে পজিশনে হোক না কেন, মাদ্রাসার একজন মুদাররিস বা একজন প্রিন্সিপাল হতে পারেন। তার যে চেয়ারটা, এই চেয়ার একটা অথরিটি। পরে এসে আমি আপনাদেরকে দেখাবো এই অথরিটি অলমোস্ট ভ্যালুলেস। তাহলে অথরিটি অফ পাওয়ার, যার পাওয়ার আছে। নাম্বার টু, অথরিটি অফ নলেজ। নলেজ বলতে, যে যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ার তো একটা ইন্ডাস্ট্রি। মাদ্রাসা হতে পারে, মক্তব হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, কর্পোরেট হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে। যে যে জায়গায় হোক, সেই জায়গার সেই যে ইকোসিস্টেম যেটা, সেইখানকার যে নলেজ, একবার তাকে ইন ডেপথ বা থরো নলেজ থাকতে হবে। নলেজটা দু রকম, একটা হচ্ছে তার ওই সাবজেক্ট রিলেটেড নলেজ। নাম্বার টু হচ্ছে একটা জেনারেল নলেজ, একেবারে মানে ডে টু ডে যা কিছু হ্যাপেনিংস হচ্ছে এটা সময় হালকা একটু জানা, আর কিচ্ছু দরকার নেই। ফ্লাইটটা আসছিল ঢাকাতে, চিটাগাং হয়ে ঢাকা আসলো, মাঝপথে এসে বাইরের থেকে যে ফ্লাইটটা আসলো আজকেই, ও ঢাকা আসার পথে একটু সমস্যা দেখা দিলে আবার চিটাগাং ফিরে গেল, শেষ। আমার এর থেকে বেশি পড়া দরকার নেই, কারণ এটা আমার জন্য দ্যাট মাচ ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরকম যে কোনো নিউজ হতে পারে, বাট আপনার ইন্টারেস্টিং যেটা, সেটা তো অবশ্যই আপনার ভিতরে যাবে, এটা জেনারেল নলেজ। বাট সাবজেক্ট রিলেটেড, এখানে জালাল সাহেব আছেন, আমি জানি উনি কেমিস্ট্রির লোক, একটু আগে ওনার সঙ্গে আমার পরিচয় হলো। এখন NH3 এবং NH4, এইটা নিয়ে যদি এখন জালাল সাহেবের সাথে কথা বলতে চাই, এটা হবে একটা বাচালতা বা বাতুলতা, কারণ উনি হচ্ছেন মাস্টার অফ দিস সাবজেক্ট, আমি ওনার কিচ্ছু। যার যার সাবজেক্টে সে মাস্টার হতে হবে, এটাকে বলা অথরিটি অফ নলেজ। অথরিটি অফ নলেজ ছাড়া কোনোদিন হবে না, হবে না, অ্যান্ড হবে না। আপনারা এটা মনে রাখবেন। যে যত জবরদস্তি করার চেষ্টা করুক না কেন, যে কোনো টিমের মধ্যে, ওই বলবে আমি আপনার, মানুষটা বস শব্দ ব্যবহার, বস তো খুব জঘন্য শব্দ, আমি আপনার লিডার অমুক, কিসের লিডার? লিডারের প্রভাব থাকবে ওই যে নলেজ, ওই নলেজ এমন ভাবে জুনিয়র কলিগ, টিমের কলিগকে ইনফ্লুয়েন্স করবে, সে তখন মাথা পেতে নিবে এবং মনে মনে বলবে ইয়েস, রিয়েলি হি ইজ এ জিনিয়াস, তার সিনিয়র সম্পর্কে বলবে। এন্ড ফাইনালি হচ্ছে অথরিটি অফ পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমাদের প্রতিটা মানুষেরই একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, ইউনিক এন্টিটি আমরা। সেই ব্যক্তিত্ব যদি আমরা নষ্ট করে ফেলি, আই এম সরি, কোনোদিন হবে না। তো ব্যক্তিত্ব নিয়ে আমি এখন আর আলোচনা করতে যাব না। তাহলে এই যে লিডারশিপ নিয়ে যতটুকু কথা বললাম, যে এই তিনটা গুণ যদি একটা মানুষের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মাত্র 20 দেই, 20 অথরিটি অফ পাওয়ার কে। যে চেয়ার আছে না, ওই চেয়ারের দাম হলো মাত্র 20 100-র মধ্যে। আর যে 80 আছে, 80 কে এখন আমরা ভাগ করব, 50 আর 30 80, 60 আর 20 80, অথবা 40 40 80। এটা আপনারা নিজেরাই ভাগ করে নেবেন। কিন্তু অথরিটি অফ পাওয়ার কে দিই অনলি 20 আমি। বাট যারা সত্যিকারের লিডার না, তারা অথরিটি অফ পাওয়ার কেই দেয় 80। এরপরে ওই 10 20 তারা জানে কিনা তাও আমি জানি না, কারণ আমি যেহেতু 33 ইয়ার্স প্লাস 7 ইয়ার্স আমি আপনাদের ইয়াং জেনারেশন নিয়ে কাজ করতেছি। এই 40 বছরের আমার অভিজ্ঞতা বাংলাদেশের প্রেক্ষাপটে, লিডারশিপের সবচেয়ে বড় প্রবলেম এখানে এক। আর আমরা এথিক্যাল লিডারশিপে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলে দিই। লিডারশিপ স্টার্টস উইথ ওন সেলফ, আমাকে দিয়ে। তার মানে পার্সোনাল লিডারশিপ, দেন ফ্যামিলির লিডারশিপ, সোসাইটিতে লিডারশিপ, দেন আমার যে কমিউনিটি আছে, সোসাইটি বা কমিউনিটি একই। দেন আমি যদি প্রফেশনে যাই, আইদার কর্পোরেটে অথবা গভর্নমেন্টে, যে জায়গায় আমরা যারা কাজ করি, সেখানকার লিডারশিপ। আচ্ছা,
তো সর্বপ্রথম বেসিক ইউনিট, হিউম্যান বডির বেসিক ইউনিট যেমন একটা সেল, সেল ওয়াল থেকে শুরু করে ডিএনএ আরএনএ পর্যন্ত, সিমিলারলি লিডার হতে গেলে ফার্স্ট আই হ্যাভ টু লার্ন হাউ টু লিড মাইসেলফ। যে আমি স্ক্রিন টাইম কমাতে পারি না, তাকে 2টা 3টায় ঘুমাতে যাই, সকালে আমি উঠতে পারি না, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিভাবে দেখি আমি কোনোদিন দেখি নাই, এটা হবে না। আর্লি রাইজার যে হতে পারে না, টাইমলি যে উঠতে পারে না, যারা নামাজি তারা ফজরের নামাজ যারা ইসে পড়তে, ফজরের রক্তে পড়তে পারে না বা জামাতে পড়তে পারে না, হাউ কাম হি ইজ অর শি ইজ এ লিডার? এটা হতেই পারে না। তার মানে আমি, কেউ কেউ বলেন যে আমার তো কাচ্চি দিয়ে ফেলে আমি আর সহ্য করতে পারি না। স্ট্রেংথ, হাউ ইউ ডিজায়ার, ডিমান্ড বাদ দিলাম, হাউ ইউ ডিজায়ার টু বি এ লিডার। সামান্য একটা কাচ্চি বিরিয়ানি আপনি লোক সামলাতে পারেন না, নিজেকেই কন্ট্রোল করতে পারেন না, তো আপনি বলা হয়ে থাকে দ্য পারসন হু ক্যান কন্ট্রোল হিমসেলফ অর হারসেলফ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড। নিজেকে যে কন্ট্রোল করতে পারে, সারা পৃথিবী থেকে ঝাঁকি দিতে পারে। যে সমস্ত লিডারদের কথা বললাম, বা আরো শত শত লিডার্স আছে যারা নিজেকে কন্ট্রোল করেছিল, তারা পৃথিবীতে একটা ঝাঁকুনি দিয়ে গেছে। তাহলে আমি ওই সিঙ্গারা দেখলেই, ওইটা দেখলে সেটা দেখলে, কোক দেখলে পরে কেমন যেন আনচান করে ওঠে। সিগারেট, অনেকে বলেন সিগারেটটা ওই সকালে নাস্তা খেয়ে একটা খাই, দুপুরে একটা খাই, রাতে একটা খাই, ছেড়ে দেবো ভাই। ছেড়ে দেওয়ার পর 6 মাস পরে আবার ধরে। এটা সিগারেট ছাড়তে পারে না, নেশা। যে নিজের উপর যার নিজের লিডারশিপ নেই, তার জীবনও এক্সপেক্ট করা উচিত না যে আমি লিডার হব। সো লিডারশিপের দুটো জিনিস আমি শেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, শেখালাম না অবশ্যই, সরি। একটা হচ্ছে লিডারশিপের ব্যাপার, যে ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি কিসের, থিঙ্কিং প্রসেস অ্যান্ড অ্যাকশন। আর একটা জিনিস শিখে, মানে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে 3টা অথরিটি মানুষকে লিডার করে। একটা হচ্ছে অথরিটি অফ পাওয়ার, অথরিটি অফ নলেজ, অথরিটি অফ পার্সোনালিটি। দুটো জিনিস গেল। থার্ড আমি আসছি, পার্সোনাল লিডারশিপ। সবার গলা খুসখুস করে কথা বলার জন্য, সবাই অস্থির হয়ে যায় কি করে আরেকজনের উপরে নেতৃত্ব ফলাবে। নেতৃত্ব ফলাতে গেলে আগে নিজেকে নিজের উপরে নেতৃত্ব করে কন্ট্রোল মেকানিজম ডেভেলপ করতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিষ্টি খাওয়া বন্ধ না করে ওই বাচ্চা ছেলেটাকে বলে নাই, বলেছেন কি 1 সপ্তাহ পরে আসো। কারণ বাচ্চার মা বাচ্চাকে নিয়ে আসছিলেন প্রফেটের কাছে, যে ওকে একটু বলে দেন ও মিষ্টি বেশি খায়, তাতে একটু কম খায়। তো প্রফেট তো নিজে মিষ্টি পছন্দ করতেন, আগে নিজেকে কন্ট্রোল করলেন, তারপরে না তাকে বললেন। এটা আমাদের কোরআন একটা মজার কথা আছে, আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। একটু এটা ধর্ম প্রচারক যারা তাদেরকে সম্পর্কে বলতেছেন, যে তোমরা যে মানুষকে এই সমস্ত কথা বলো, বাইরে বিস্তারিত যে বলবো, আমাদের সময় তো কম, মাথায় থাকবে আপনারা। আচ্ছা, আপনাদেরকে অফ দ্য রেকর্ড বলে ফেলি, আমার নাম তো স্যার, আমার নামটা সার্চ দিলে গুগলে পাবেন। আমি লিঙ্কডিনে, ইউটিউবে, ফেসবুকে বা আপনাদের পেজে একটু আপনারা খুঁজবেন, আমার প্রচুর লেখা, ভিডিও, বই, এভরিথিং পাবেন। হয়তো এর ভুল যদি দেখা নাও হয়, আমাকে আপনারা সবসময় পাবেন শার্পনার নামে। আমার একটা ভিডিও চ্যানেল শার্পনার নামে আছে, আজকে তো শার্পনার থেকে আমি কথা বলছি। আবার নামের স্পেলিং একটা ভিডিও আছে, ভিডিওটা আমার 2টা চ্যানেলে, মানে ইসলামিক এবং অন্যান্য ভিডিও গুলো হচ্ছে আমার নিজের নামে। আর শার্পনারের পেজে আসছে, সেটা হচ্ছে শুধু প্রফেশনাল বা কর্পোরেটের সফট স্কিল থেকে শুরু করে অন্যান্য গুলো নিয়ে। এটা আমি যেখানে ছিলাম, যে বলা আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে তুমি মানুষকে বলো যে এটা করো ওটা করো না ইত্যাদি, তাদেরকে উপদেশ দাও। অতানসাউনা আনফুসাকুম, আর নিজে ভুলে থাকো, তুমি এটা করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুমি তো কিতাব তেলাওয়াত করো। আফালা তাআকিলুন, তুমি কি বুঝো না? তার মানে কি, আগে নিজে চর্চা করতে হবে, তারপরে। তাহলে লিডারশিপের এই কথাটা মনে রাখবেন। আমি জানি না কেউ কখন আপনাদেরকে বলেছে কিনা বা বলবে কিনা। সর্বপ্রথম, যদি ইফ ইউ ফেল টু হ্যাভ কন্ট্রোল ওভার ইউর সেলফ, হ্যাভ কি বলে এটাকে, ইনফ্লুয়েন্স অন ইউর সেলফ, যে নিজেকে ইনফ্লুয়েন্স করতে পারে না, সে আর একজনকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে? আমি মোর দেন 35 ইয়ার্স মাটন খাই না, খাসির মাংস। 12 মাসে 1-2 টুকরো খাই, ওটা তো হারাম আমার জন্য না, হালাল। বিফ তাই, এরকম অনেক জিনিস আমি খাই না ইচ্ছা করে। বহু কিছু আমি কন্ট্রোল করি। এবং এটা অফ দ্য রেকর্ড বললাম, যে পার্সোনাল ইয়ে নিয়ে, লিডারশিপ নিয়ে। যারা তবলিগ সম্পর্কে একটা মজার কথা বলি, অনেকে তবলিগে ইসলামের কথা চলে আসে আমার কাছে। যেহেতু আমি ইসলামিক রিসার্চের স্কলার ছিলাম,
আমার ইংরেজি সাহিত্য পড়ার পাশাপাশি তুলনামূলক ধর্মতত্ত্ব যেটা বা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে কাজ করেছি আমি। আপনাদের চিটাগাং গেলে কিন্তু অনেক বৌদ্ধিস্টের সঙ্গে ত্রিপিটক নিয়ে কথা হয়, কখনো ব্রাহ্মণের সঙ্গে আমার গীতা উপনিষদ নিয়ে কথা হয়। এবং চিটাগাং এর অনেক ব্যক্তিত্ব যারা আমাকে বলতেন এই বৌদ্ধ দর্শন নিয়ে কথা বলার জন্য আমরা বসতাম আর কি। তো এগুলো আমার একটু ইনহারেন্ট ক্যাপাবিলিটি কোয়ালিটি হয়ে গেছে। ইস্যু হচ্ছে ডাইনিং টেবিলে যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে বেস্ট। নফস কন্ট্রোল করার জন্য তবলিগ করতে যাওয়া লাগবে না, চিল্লায় যাওয়া লাগবে না। চিল্লায় যেতে হবে, যারা চিল্লায় যায় তাদের ব্যাপার আমি জানি না, বুঝি না, আমি নিজে করি না ওটা, আমি কোনো ধর্মীয় কথা বলছি না। বাট কেউ যদি নফসকে কন্ট্রোল করতে চায় তাকে ডাইনিং টেবিলে কন্ট্রোল করতে হবে। অনেক উপাদেয় খাবার থাকবে এবং সে ওইটা এরকম ধাক্কা দিয়ে সরাই দিবে যে না এটা আমি খাবো না। এটা হলো বেসিক জিনিস। কোকের বোতল হাতে নিয়ে রেখে দিতে হবে, টকবার হাতে নিয়ে রেখে দিতে হবে, তখন নিজের সঙ্গে নিজের পরীক্ষা হবে। যদি এটা করা যায় তাহলে আপনি সেলফ লিডারশিপ হবেন। এই জন্য আগে সেলফ লিডারশিপটা চলে আসুক। এবার এথিক্যাল লিডারশিপটা কি? আসলে হয় কি যে এথিক্স কি জিনিস, আমরা অনেক সময় এথিক্স শব্দটা ব্যবহার করি যে এটা কতগুলো প্রিন্সিপাল যেটা একটা মানুষের বিহেভিয়ার বা আচার আচরণকে গাইড করে। এখন যদি বলি যে কতগুলো মোরাল প্রিন্সিপাল আর কি। এখন মোরালিটি কি? মোরালিটি মানে হচ্ছে কোনটা রাইট কোনটা রং, কোনটা গুড কোনটা ব্যাড। তাহলে চারটা জিনিস, রাইট রং গুড ব্যাড। তাহলে রাইট রং আছে, এর থেকে যদি আমি রাইটটা নেই তাহলে মোরালি আমি ঠিক আছি। গুড এবং ব্যাড আছে, গুডটা নিলাম ব্যাডটা নিলাম না, তাহলে মোরালি ঠিক আছে। এই যে একটা মোরাল প্রিন্সিপাল, এটা আমার আচরণকে প্রভাবিত করবে, গাইড করবে, এবং সেটা হচ্ছে এথিক্স। এথিক্স মেনে চলা মানে হচ্ছে যে রাইট থিংটা নেওয়া, গুড থিংটা নেওয়া, তাই না? একটা খুব সিম্পল একেবারে বাচ্চাদের মতো শিখি আমরা। তাহলে এথিক্স মানে হচ্ছে এটা। তাহলে এথিক্যাল লিডারশিপ মানেটা কি? আমি যখন লিডারশিপ দায়িত্ব, আমার উপর লিডারশিপ দায়িত্ব থাকবো, তখন আমি সিগারেট খাই, আমি কিন্তু খাই না তবু বলি আমি সিগারেট খাই, গুড না ব্যাড? ব্যাড যদি হয় তাহলে আমি আগে সিগারেট ছাড়ি। তা নাহলে তো আমার মোরাল প্রিন্সিপাল হলো না, এথিক্স হলো না। আমি যদি বেশ কিছু কাজ, ওমা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো এরকম করে প্রচুর জিনিস আমি দেখবো। লুক, আমি 1985 বিসিএস করেছিলাম, আমি যাইনি। আমার সাথে বহু লোকেরা এত বিখ্যাত ছিল যে তাদেরকে নাম বলবো না আমি, আবার অনেক রিটায়ার করে চলে গেছে, আমি যাইনি একটা কারণে। আমরা 23 মিনিট হয়ে গেছে আর 7 মিনিট, আমি কর্পোরেটে চলে আসছিলাম। তার একটা কারণ ছিল, আমার বাবা বলে দিয়েছিলেন যে ঠিক আছে যাও। অনেক সরকারি কর্মকর্তা সৎ তখনও ছিলেন, এখনো আছেন। তো এখন ইদানিং কেন যেন পত্রিকা টিভিতে অনেক দেখি অসৎ কর্মকাণ্ড। বাবা খালি বলবেন যে তুমি যদি চুরি না করে ঘুষ না খেয়ে পারো তাহলে চেষ্টা করো, আমি সারা জীবন তোমাকে হালাল রুজি খাওয়ানোর চেষ্টা করেছি। আমি এখন ভিডিও করি ইসলামের দুটো জিনিস, হালাল রুজি আর বান্দার হক নিয়ে। এই রাইট অ্যান্ড রং এর মধ্যে একটা জিনিস আছে, ওয়েন এভার ইউ উইল বি লিডার, তখন অন্য একটা মানুষের হক আছে। রাইট মানে কিন্তু অধিকার, হক। তো আরেকটা মানুষের হক নষ্ট করে আমি যত ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আর মসজিদ মন্দির গির্জায় যাই, কিচ্ছু হবে না, নেবার কিচ্ছু হবে না। কিন্তু আগে আমাকে, ওই যদি মুসলিম হয় তাহলে 5 টাইমস মুসলিম হয়ে লাভ নাই, 5 বার মসজিদে গেলাম 5 বার মুসলমান, নো, অ্যাবসার্ড থিঙ্কিং, অসম্ভব ব্যাপার। আমাকে 24/7 মুসলিম হতে হবে। আমার কথা বলা, উঠা বসা চলাফেরা ইত্যাদি ইত্যাদি। এবং এবং আমি যখন ঘুমোতে যাব তখন অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস আমারও একটা ঘুমানোর একটা নিয়ম আছে, সেটাও আমার ইবাদত হয়ে যাবে। এবং একজন সনাতন ধর্ম যে যিনি করেন, অনুসরণ করেন, তার ধর্মে এটা আছে, বৌদ্ধ ধর্মে সেরকম আছে। প্রতিটা ধর্মাবলম্বী যারা যারা আছেন তাদের ধর্মেই কিন্তু চমৎকার কিছু গাইডলাইন দেওয়া আছে জীবন পরিচালনা করার জন্য। তো সে সেটা ফলো করবে। অ্যাজ এ মুসলিম আমি আমারটুকু বললাম। তাহলে আমি যদি এই মোরাল জিনিসটাকে নিতে না পারি চলাফেরা ওঠা বসায়, তাহলে আমার এথিক্স ঠিক থাকলো না। আর এথিক্স যদি ঠিক না থাকে তাহলে ওই লিডারশিপ থেকে কখনো কোনো ভালো জিনিস আশা করা যাবে না। আমি 6 মিনিট যেহেতু হাতে আছে, অডিয়েন্সের কাছ থেকে 2-4টা প্রশ্ন জানতে চাই, কারণ আমার মনে হয় অনেকের মনের মধ্যে কিছু কোশ্চেন থাকতে পারে। যদি কোনোদিন কখনো সম্ভব হয় লম্বা সময়ের জন্য আপনাদের সঙ্গে কথা বলার, আমি কথা বলবো। আর গণতান্ত্রিক হতে পারে, দেখুন গণতন্ত্র হতে পারে কি না, অবশ্যই হতে পারে, পারবে না কেন? কারণ আমি যদি আমার এথিক্স মেনটেন করি, আর এখন আমি গণতন্ত্র বা ডেমোক্রেসি নিয়ে আলোচনা করতে গেলে, ডেমোক্রেসি পার্টিসিপেটিভ, তো তো পার্টিসিপেটিভ হতে পারে। তখন আমি দেখবো যে কে কি জিনিস ফরওয়ার্ড করতেছে, অপিনিয়ন গুলো দিচ্ছে থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে। বাট অ্যাজ এ লিডার অবশ্যই আমি হতে পারি, বাট এটা অনেক মানে রিলেটিভ বা আপেক্ষিক বা অনেক আলোচনা সাপেক্ষ। আমার মনে হয় আমি একটু সুযোগ দিই আপনাদেরকে, 5 মিনিট আছে, কেউ যদি কোনো কথা বলতে চান, 2-একটা প্রশ্ন করতে চান।
লিডারশিপ হচ্ছে আমি প্রশ্ন করেছি, কেউ কথা বলেননি, উচিত হচ্ছে আমি শিখাই দিই আপনাকেও। ও একজন হাত তুলেছে, ঠিক আছে, আমরা দ্বিতীয় ত্রিপুরার কথা শুনবো, তার আগে বলে দিই এরকম সেশনে কেউ কিছু প্রশ্ন করলে যে প্রথম উত্তরটা দিবে, ইমিডিয়েটলি যে উত্তর দিবে সেই হচ্ছে লিডার, সে লিড নিল। আর সবাই চুপচাপ বসে থাকা কিন্তু ভালো জিনিস না। একজন সিনিয়র বলছেন, অবশ্যই রেসপেক্ট করে বলতে হবে। অথবা একজন বলে, স্যার আমাদের মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, বরং আপনি 5 মিনিট কথা বলেন। এই যে লিড নিয়ে কথা বললেন, এটা একটা লিডারশিপ। হ্যাঁ, ত্রিপুরা বলেন। হ্যাঁ স্যার, প্রথমে হচ্ছে আপনাকে নমস্কার জানাই। তো আমি হচ্ছে হিন্দু আর নমস্কার। কি। হ্যাঁ হ্যাঁ, স্যার, আমার কাছে কোনো এইটা, ধর্ম নেই বাবা, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এটা আমার প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে আমরা এরকম ফিল করি যে যেমন আমি কথা বলতেছি টিমের মধ্যে, হ্যাঁ, কিন্তু অ্যাটেনশনটা ওনাদের থাকে না, এরকম হয়ে থাকে ম্যাক্সিমামই। মানে ওনারা হচ্ছে অ্যাটেনশনটা করে না, আমি কথা বলতেছি আমার মতো করে বোঝাইতে চাচ্ছি, কিন্তু অ্যাটেনশনটা থাকে না। এটার সমাধানটা কিভাবে আমি যে অ্যাটেনশন বাড়াবো, বা এখানে কোনটা লেগ আছে যদি বলতেন তাহলে ভালো হবে আর কি স্যার। হ্যাঁ, লেখা আছে দুটো জায়গাতে বলে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে আপনি যখন বোঝাচ্ছেন, বোঝানো মানে কমিউনিকেট করা। যেমন আমি আপনার সঙ্গে যেটা যা বলছি, সেটা কিন্তু আই এম কমিউনিকেটিং উইথ ইউ। এখন এই 158 বা 160 জন মানুষের মধ্যে থেকে কতজনকে আমি কমিউনিকেট করতে পারছি বা পারি না, কারণ প্রত্যেকের পারসেপশন কিন্তু একরকম না। তাহলে আমার এই টপিকস এর উপরে ওইটুকু অথরিটি বা এইটুকু গ্রিপ আছে বলেই আমি কিন্তু সাহসের সঙ্গে কথাটা বলছি, কনফিডেন্স কথা বলছি। আমি জানি আপনারা 200 জনের যত প্রশ্ন আমাকে করেন না কেন, আই বিলিভ যে আমি এটা করতে পারবো। কনফিডেন্স, এটাকে কনফিডেন্সটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে আসে। মূলত থাকে নলেজ। নলেজ থাকলে সে মানুষের কনফিডেন্স আসে। কনফিডেন্স আসলে তার যে শব্দগুলো, সেই শব্দের চয়ন, শব্দের বিন্যাস, শব্দের প্রক্ষেপণ, এমন টোনে কথা বলে, চিৎকার করে বলে না, কিন্তু তার টোনটাই থাকে কনফিডেন্ট, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থাকে। এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড হচ্ছে তার অথরিটি অফ পার্সোনালিটি। এখন এই দুটো জিনিসের মনে হয় কিছু ঘাটতি আছে। এবার যদি দেখি যে না, তার বাইরে কিছু, তখন আমাকে অ্যানালাইসিস করতে হবে যারা টিম মেম্বার আছেন, তারা অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে টিমটা করা, সেই টিম মেম্বাররা আসলে এই অবজেক্টিভ গুলো বোঝে কিনা, মিউচুয়াল রেসপেক্ট বোঝে কিনা, কমিউনিকেশনের ক্ষেত্রে অ্যাক্টিভ লিসেনিং বোঝে কিনা। এখানে অন্য কেউ যদি আজকে স্পিকার হতো, আমি চুপচাপ এতক্ষণ ধরে শুনে যেতাম, একটা শব্দ বলতাম না। আমি জানি হাউ টু লিসেন অ্যাক্টিভলি, কিন্তু এই মুহূর্তে তো আমাকে শুনতে হচ্ছে, তাই না? তাহলে ওদেরকে প্রথম একটা ব্রিফ দিতে হবে যে, লোক, এই মুহূর্তে হয়তো আমি আপনাদের টিমের একজন দায়িত্বপ্রাপ্ত বলে কথাগুলো বলছি, বাট রিমেম্বার আপনি আমার জায়গায় এসে দাঁড়ান, আমি চলে যাই আপনার জায়গায়। এবার আপনি কল্পনা করেন তো, যে আমি যখন কথা বলবো, আপনি যখন কথা বলবেন, তখন যদি অন্যদিকে আকাশ বাতাস, সমুদ্র দেখি, বা অ্যাটেনশন না দিই, আপনার কাছে কেমন লাগবে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবে তার মনের মধ্যে একটা আঘাত লাগবে। বা আমি তো অনেক সময় এগুলো করে থাকি। স্টেট একজনকে আপনি বলেন, ভাই ঠিক আছে, আমি মনে হয় পারতেছি না, যে সবচেয়ে বেশি ইনঅ্যাটেন্টিভ, টেকনিক শেখাই দিলাম, যে বেশি ডিস্টার্বিং এলিমেন্ট, তাকে বলেন যে ভাই প্লিজ আপনি আসেন, আপনি একটু বলেন, আমি বরং এদের সঙ্গে শুনি। ওকে যখন এটা একটা বিরাট ট্রিটমেন্ট কিন্তু, খুব অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট আমি বলে দিলাম। এই ট্রিক্সটা কাজে লাগালে দেখবেন তাড়াতাড়ি বলেন, না 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 দাদা আপনি কথা বলেন। তাহলে প্রথমত হচ্ছে যাদেরকে নিয়ে টিমটা, এই অবজেক্টিভ কি ছিল সেই টিমের, সেই অবজেক্টিভটা বোঝা, তাদের মধ্যে অবজেক্টিভ ওরিয়েন্টেড করে সিরিয়াসনেসটা ডেভেলপ করে ফেলা। তখন কেন আমরা গেট টুগেদার হলো, এবং দেখতে হবে যে কি কারণে তারা ফোকাস দিচ্ছে না, অ্যাটেনশন দিচ্ছে না। যদি এমন হয় যে আমি দীর্ঘক্ষণ কথা বলছি, এতক্ষণ কথা শুনতে তো আর ভালো লাগে না, এমন যদি হয় যে আমি কমিউনিকেশনটা ভালো পারি না, আমার কথা ওরা পছন্দ করে না, এমন যদি হয় যে ওদেরকে আমি আসলে খুব ইম্পর্টেন্স দেই না, তুচ্ছ তাচ্ছিল্য করি, সেজন্য এরকম 1 2 3 4 5 7 করে অনেকগুলো প্রশ্ন আপনি খুঁজে বার করেন। খুঁজে বার করলে দেখবেন যে উত্তর ওর মধ্যে পাবেন। জি, এনিবডি এলস? স্যার অ্যাথরিটি অফ নলেজ নিয়ে যদি কিছু বলতেন। আপনাকে মিস্টার নাইম হাত, অথরিটি অফ নলেজ তো আমি বললাম আপনাকে। নলেজ আপনার সাবজেক্ট কি? যিনি প্রশ্ন করেছেন তার সাবজেক্ট কি? স্যার, যিনি প্রশ্ন করলেন, আপনি কি পড়েন, আপনার সাবজেক্ট কি? স্যার টেক্সটাইল নিয়ে পড়ি। টেক্সটাইল নিয়ে পড়েন। এখন টেক্সটাইলের এমন কিছু বেসিক থেকে শুরু করে কমপ্লেক্স জিনিস আপনাকে প্রশ্ন করলে, আপনার জুনিয়র যদি আপনার কাছ থেকে উত্তর না পায়, তখন আপনাকে সে মনে মনে পাত্তা দিবে? না স্যার। তো একটাই, যে সাবজেক্ট আপনার বা যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টাল থরো নলেজ যদি না থাকে, ওই খালি খালি চেয়ারে এসে বসে কোনো লাভ নেই। জুনিয়ররা কিন্তু কখনো পাত্তা দিবে না। এটা হচ্ছে অথরিটি অফ নলেজ।
এই নলেজে দুটো অংশ বলেছিলাম, একটা জেনারেল নলেজ, সেটা হচ্ছে একেবারে একেবারে সাধারণ জিনিস, হোয়াট ইজ অ্যাকচুয়ালি আমার দেশ সহ গ্লোবালি হ্যাপেনিং, সেই জিনিসগুলো একটু জেনে রাখা আর কি, যাতে ওটার জন্য আমাকে কোনো মার্ক কাটা যাবে না বা লিডারশিপের কোনো ইস্যু না। বাট অনেক সময় হঠাৎ করে দেখা গেল যে সৌরভ কি বলতে চায়, হ্যাঁ হঠাৎ করে দেখা গেল যে আমি কিছু বলতে পারলাম না, আমার কলিগটা চিন্তা করলো যে আমার বস কিছু জানেন না, আমার লিডার কিছু জানেন না। সৌরভ, আমাদের সময় চলে গেছে, তারপর বলেন, আমার একটু পরে আরেকটা স্যার, সেশন আছে। লিডার হিসেবে কি একজন লিডারের কি তার কর্মীগণকে সবাইকে কি সন্তুষ্ট রাখা সম্ভব বা খুশি রাখা সম্ভব? সবাইকে? আর যদি সবাইকে কি খুশি রাখা সম্ভব? সবাইকে? আচ্ছা আচ্ছা, হুম, আর কি, এটাই। আর যদি রাখা না সম্ভব হয় তাহলে একজন লিডার হিসেবে তো আমাকে লিড করতে হবে একটা কোম্পানি অথবা একটা গ্রুপকে, তাহলে আমি সেটা কিভাবে চালাতে পারি? না, আপনার টিমে 10 জন সবাইকে থাকলে, খুশি করে। 10 জন থাকলে এখন নির্ভর করছে যে এই রিক্রুটমেন্টটা কেমন ছিল, এই 10 জনের, এই যে 5-5-10 জনের রিক্রুটমেন্টটা কেমন ছিল। যেটা যদি খুব ভালো রিক্রুটমেন্ট হয় তাহলে ইউ আর লাকি। যদি রিক্রুটমেন্টটা ভালো না হয়, কারণ প্রত্যেকটা কেউ, সব মানুষগুলো কিন্তু একই কাজের জন্য জন্ম হয়নি। যে একজন ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করে, তাকে যদি আমি এমন একটা একাডেমিক কাজ দিলাম, থিওরিটিক্যাল কাজ দিলাম, ভালো লাগবে না। তো আমাদের দেশে তো জব মার্কেট সহ প্রতিটা জায়গাতে এরকমই ব্যাপার, বাধ্য হয়ে অনেক অনেক কিছু করে। আপনার এই 10 জনের মধ্যে যে 10 জনকে যদি আপনার লিডারের কাজটা কি, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, কি করতে হবে এবং কিভাবে করতে হবে। আমাদের দেশের লিডাররা তো রিমোট কন্ট্রোলের লিডারশিপ, ফোন আর রিমোট কন্ট্রোল, এটা তো চরম খারাপ জিনিস। লিডারের ইনভলভমেন্ট যদি ভালো থাকে তাহলে কলিগদের এনগেজমেন্ট থাকবে। আমাদের দেশের লিডাররা ম্যাক্সিমামই, আজকেও একজন জিএম, উনি আমার সঙ্গে উপর থেকে লিফটের নিচে গ্রাউন্ড ফ্লোরে নেমেও আমাকে বললো যে আমাদের সিনিয়র লিডারদের এই অবস্থা। আমি বললাম, ভাই আমি এটা জানি যে আমাদের দেশে বর্তমানে অধিকাংশ সিনিয়র লেভেলের লিডার যারা বা লিডার যারা, তারা মনে করে যে আমার কোনো কাজ নাই, 10 জন মানুষ কাজ করবে আর আমি বসে বসে এগুলো মনিটর করবো। আই এম সরি, নো, হবে না। এই 10 জনকে আপনাকে অ্যাসেস করতে হবে। আমি 2-1 মিনিট গ্রেস হয়ে যাচ্ছে। অ্যাসেস করতে হবে 10 জন কেমন। কেউ 100% করে, কেউ হয়তো 80-70 ইত্যাদি করে, কারো বয়স 1 বছর, কারো বয়স 5 বছর। আপনাকে অ্যাসেস করে আপনার সময়ের থেকে কাউকে কাউকে একটু বেশি সময় দিতে হবে, তাকে বোঝাতে হবে হোয়াট টু ডু, কি কাজ করতে হয় এখানে, এন্ড হাউ টু ডু, কাজটা কিভাবে করতে হবে। এই দুটোর পাশাপাশি কাজটা করলে তার বেনিফিট কি। আমি একটু আগে আলোচনা বলেছিলাম যে কোনো মানুষ যদি ভিতর থেকে যদি ইগনাইটেড না হয়, মোটিভেটেড না হয়, তাহলে তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। সে যখন দেখবে যে এই কাজটা করলে আমার এই লাভ, আমার এই বেনিফিট, শুধু টাকার বেনিফিট না, আরো অনেক বেনিফিট আছে, তখনই সে কাজটা করবে। তো আপনার বা লিডারের কাজ হচ্ছে প্রত্যেকটা কলিগকে তার অবস্থান অনুযায়ী প্রোফাইল স্টাডি করে তাকে বোঝায় ধীরে ধীরে আপনার দিকে নিয়ে চলে আসা। একবারে 10 জনই কিন্তু 100% হবে না, এটা প্লাস মাইনাস। কেউ 120 করবে, কেউ 90-80-70 করবে। সেই অনুযায়ী যে যেমন, তাকে সেভাবে টাইম, আপনার টাইম থেকে টাইম অ্যালোকেট করতে হবে এবং তাকে তুলে আনা জানতে হবে। 10 জন কিন্তু ইউনিক 10টা মানুষ। এই জন্য অথরিটি অফ নলেজ অ্যান্ড পার্সোনালিটি, যে কাকে কিভাবে হ্যান্ডেল করবো, এবং সেই হ্যান্ডেল করার যে নলেজ, হিউম্যান সাইকোলজি জানতে হবে, একটা মানুষের সাবকনসিয়াস যে অবস্থান সেটাকে স্টাডি করা জানতে হবে। এরকম অনেক কিছু ব্যাপার আছে। থ্যাংক ইউ। 33 বাজে, আমাকে একটু ছুটি দিতে হবে এই জন্যই যে আমি অলরেডি ঈশান নামাজ ধন্যবাদ পড়ে স্যার। নিয়েছি। একটু ব্রেক করে, হ্যাঁ সৌরভ, থ্যাংক ইউ। আমি একটু পরে আমার আরেকটা সেশনে বসতে হবে আজকে। ও বাই দা ওয়ে, বলে ফেলি, শুরুতে বলতে চেয়েছিলাম, বলা হয়নি। আজকে শাপনারের 7ম জন্মবার্ষিকী, 7th অ্যানিভার্সারি। শাপনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি 7 বছর আগে শুরু করেছিলাম, ধৈর্য ধরে নানা চড়াই উতরাই অনেক কিছু করে চুপচাপ আমি একা একা কাজ করে যাচ্ছি। আমি আগামীতে ভিডিও আমার লেখার মধ্যে জানাবো যে উদ্যোক্তা যারা হতে চান, একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে চান, তার জন্য কি পরিমাণে পরিশ্রম দরকার, ধৈর্য দরকার, আরো অনেক কিছু দরকার। তো স্বপ্নারের আজকে 7ম জন্মদিন, আগামী কালকের থেকেই 8 বছরে পড়বে। আলহামদুলিল্লাহ, স্বপ্নার সমস্ত দিক দিয়ে অনেক ভালো অবস্থানে আছে, অনেক অনেক ভালো অবস্থানে আছে। সামনের মাস থেকে আমি নিজেও এই পার্সোনাল মেন্টরিং ট্রেনিং থেকে শুরু করে অনেক অনুরোধের কারণে বাধ্য হয়েছি আমি কিছু কাজ সরাসরি করব। আমি বছর 2 এটা করতেছিলাম না, লেখালেখি করতেছিলাম। আমি বললাম যে আমার এই নামটা গুগলে সার্চ দিলে আপনারা আরেকটা জিনিস পাবেন, আমার বইগুলো। আমি সাহিত্যের ছাত্র, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, বাট আমি কিন্তু বই লিখেছি ইয়াং জেনারেশনের জন্য। তো এক্সিকিউটিভ টু এক্সিকিউটিভ ডিরেক্টর বা রোড টু বিকামিং সিইও বা ফাউজান আজিম, এই বইগুলো একটা মানুষকে কিভাবে প্রফেশনালি এবং তার আত্মিকভাবে তৈরি করবে, তার জন্য বইগুলো লেখা। এটা বলার একটা কারণ, দিস নট এ মার্কেট প্লেস দ্যাট আই এম মার্কেটিং মাই বুক, কখনোই না, এটা প্রয়োজন ফিল করি না। আমার পার্সোনালিটি ওইটা না, বাট যেহেতু এটা আপনাদের কাজে লাগবে, সেই জন্যই
সেই জন্যই বললাম যে আপনারা একটু জাস্ট আমাকে খুঁজে নেবেন গুগল থেকে, যে বিভিন্ন প্ল্যাটফর্মে পাবেন, সেটা দেখলে আমাকে যদি কখনো নাও পান, আমার সাথে কানেক্টেড হতে গেলে আপনি ওই যে আমার নাম দিয়ে আপনি গুগলে সার্চ দেন, সার্চ দিলে ফেসবুক দেখাবে, ফেসবুকে যান, শার্পনার দেখাবে, শার্পনারের পেজে যান, লিঙ্কডইন যেভাবে লিঙ্কডইনে চলে যান, ইউটিউবে আমার সমস্ত ভিডিও গুলো আছে। ইয়েস, এই নামটা যে উনি দিলেন স্ক্রিনে এখন, জালাল সাহেব, ওটা দিলেই হবে। আমাকে না পেলেও মানে এরকম যদি সরাসরি কথা না হয়, তবুও আপনারা আমাকে আমি মনে করি ডিজিটালি পাবেন, আমার জীবিত অবস্থায় মানে মৃত্যুর পরেও পাবেন, এগুলো থাকবে ইনশাআল্লাহ। তো 36 বাজে, আমি কি অনুমতি নিতে পারি আপনাদের কাছ থেকে আজকের জন্য? স্যার আমি আর 1 মিনিট সময় একটু আপনার কাছ থেকে নিব, তারপর হচ্ছে আমরা মিটিং শেষ করে দিব আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এনিওয়ে থ্যাংক ইউ। আপনাদের অনেকের হচ্ছে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে অলরেডি, আপনার স্যারের তো আসলে সময় নেই। তো আপনারা একটা কাজ করবেন, ওনার সোশ্যাল মিডিয়ার লিংক আমি ওনার লিংক নেওয়ার সাথে সাথে কমেন্ট বক্সে দিয়ে দিব, পাশাপাশি আমি না হয় আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো আপনারা হচ্ছে Thank you. সেখান থেকে ওনাকে পার্সোনাল নক করতে পারেন, বা ওনার সোশ্যাল মিডিয়া ফলো করলে অনেকগুলো প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন। আর ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি প্রয়োজন পড়ে আমরা দিয়ে দিব, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ উনি সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট, এই প্রশ্ন, সরি, না বলা প্রশ্নগুলো আপনারা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এসে যদি আপনি প্রশ্নটা করে রেফারেন্স বলেন যে স্যার অমুক দিনের অমুক, আমি চেষ্টা করবো এখানে আপনাকে উত্তরটা দিয়ে দিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।